দরিদ্র অটোচালক ভেবে তালাকপ্রাপ্ত ইন্সপেক্টর স্ত্রী হাত তুলল। তারপর পরের মুহূর্তে যা ঘটল দেখে পুরো শহর হতবাক হয়ে গেল। বন্ধুরা, সকালে ঠিক ৯টা বাজছিল। রাস্তা সেই ব্যস্ত এবং ধুলো ভরা ছিল। তীব্র শব্দ, দৌড়াতে থাকা জীবন এবং চারদিকে মানুষের তাড়াহুড়ো। কিন্তু সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা লোক আজ কোনো সম্পূর্ণ আলাদা দুনিয়ায় হারিয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল। অটোর পুরনো সিটে বসে সেই লোকটার রোজকার মতো যাত্রীদের অপেক্ষা করছিল, কিন্তু আজ তার হাত হালকা কাঁপছিল, কারণ আজ সে শুধু একটা সাধারণ অটো চালক ছিল না, আজ সে তার অতীত জীবনের সবচেয়ে বেদনাদায়ক অংশের সামনে দাঁড়াতে যাচ্ছিল। তার নাম রাঘব, বয়স কোনো 40-এর কাছাকাছি, মুখে বছরের পর বছর কঠিন পরিশ্রমের গভীর লাইনগুলো এবং চোখে একটা অদ্ভুত গভীর ক্লান্তি, এমন ক্লান্তি যা শুধু ঘুমের অভাব থেকে আসে না, বরং জীবনের তিক্ত সত্যগুলো থেকে আসে। রাঘব কখনো এমন ছিল না, কখনো সেও পরিষ্কার কাপড় পরত, সোজা এবং শক্ত কাঁধ নিয়ে আত্মবিশ্বাসের সাথে হাঁটত এবং মানুষের সাথে সোজা চোখ মিলিয়ে কথা বলত। কিন্তু এসব অনেক আগের কথা, সেই পুরনো সময় যখন তার স্ত্রী এখনও পুলিশ ইন্সপেক্টর হয়নি। রাঘব সামনের রাস্তায় চোখ দিল। রাস্তার ওপারে একটা পুলিশের সাদা জিপ থামা ছিল। সাইরেন বন্ধ ছিল, কিন্তু ইউনিফর্মের চকচক দূর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ইউনিফর্ম যা তার পুরো জীবনকে দুটা আলাদা অংশে ভাগ করে দিয়েছিল। জিপ থেকে একটা মহিলা নামল। কড়া এবং আত্মবিশ্বাসী চাল, সোজা পিঠ এবং চোখে সেই কঠোরতা এবং দৃঢ়তা যা বছরের পর বছর কঠিন প্রশিক্ষণের পর আসে। ইন্সপেক্টর অনন্যা। শহরে তার ভালোই নাম ছিল, সৎ, অত্যন্ত কঠোর এবং তীক্ষ্ণ। পুলিশ বিভাগে তাকে লোকেরা শুধু ভয় থেকে নয়, বরং তার সাহস এবং সঠিক সিদ্ধান্তের কারণে সম্মানের সাথে চেনে। রাঘব এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল। সে একদম চায় না যে তার চোখ তার সাথে মিলুক, কারণ চোখ মিললেই ২০ বছর পিছিয়ে যেতে হয়। অনন্যা রাস্তার পুরো পর্যালোচনা করল। আজ এখানে ট্রাফিক জ্যামের অবস্থা ছিল, কেউ নিয়ম ভেঙেছিল। তার চোখ সোজা রাঘবের অটোতে গেল, যা একটু সামনে ভুল জায়গায় দাঁড়িয়েছিল। এই অটো এখানে কেন দাঁড়িয়ে আছে? তার গলায় প্রশ্ন নয়, বরং কঠোর আদেশ ছিল। রাঘব কিছু বলল না। সে ধীরে অটো স্টার্ট করার চেষ্টা করতে লাগল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। থামো, অনন্যা জোরে গলা দিল। চারপাশের লোকেরা থেমে গেল। রাস্তা যেন থমকে গেল। রাঘব অটো বন্ধ করে নেমে এলো। সে মাথা একটু নিচু করে রেখেছিল, যেন কোনো অজানা অপরাধের ভার। কাগজ দেখাও, অনন্যা না দেখেই বলল। রাঘব পকেটে হাত দিল। লাইসেন্স বার করার সময় তার আঙুলগুলো কাঁপছিল। লাইসেন্স সামনে বাড়ানো হলো। অনন্যা সেটা দেখল এবং হঠাৎ তার ভুরু কুঁচকে গেল। লাইসেন্স পুরনো ছিল। নাম পড়তেই তার মুখে হালকা রাগ ভেসে উঠল। এত নোংরা অবস্থায় অটো চালাও? তার গলা জোরালো হয়ে গেল। লোকেরা দেখতে লাগল। রাঘব প্রথমবার মাথা তুলল, শুধু এক মুহূর্তের জন্য। সেই মুহূর্তে অনন্যার চোখ তার সাথে ধাক্কা খেল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, এবং তারপর অনন্যা চোখ সরিয়ে নিল। সে চিনল না, বা হয়তো চাইল না। তোমাদের মতো লোকেদের কারণেই শহরের অবস্থা খারাপ, সে বলতে থাকল। যেখানে মন চায় অটো দাঁড় করিয়ে দাও, কোনো নিয়ম, কোনো সম্মান নেই। রাঘব চুপ ছিল। সে কিছু বলতে পারত। সে বলতে পারত, আমি সেই। কিন্তু সে বলল না, কারণ সে জানত কিছু শব্দ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। কথা বলো না কেন? অনন্যা কঠোরভাবে বলল। রাঘব ধীরে উত্তর দিল, ভুল হয়ে গেছে ম্যাডাম, শুধু এটুকু। সেই ম্যাডাম শব্দ অনন্যাকে আরও চড়িয়ে দিল। ম্যাডাম, সে একবার সামনে এগিয়ে বলল, ভদ্রভাবে কথা বলতে শেখো। ভিড় বাড়তে লাগল। কেউ ফিসফিস করে বলল, দেখো, অটোচালকের আজ ভালো হবে না। রাঘব চারদিকে দেখল। কারও চোখে সহানুভূতি ছিল না, শুধু তামাশা ছিল। অনন্যা হাত তুলল, হয়তো ভয় দেখানোর জন্য, হয়তো শিক্ষা দেওয়ার জন্য, বা হয়তো এজন্য যে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা শুধু একটা দরিদ্র অটোচালক মনে হচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে, যখন হাত হাওয়াই ছিল, রাঘবের গলা এলো খুব ধীরে, খুব ভারী। অনন্যা শুধু নাম। কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু নাম। হাত সেখানেই থেমে গেল। অনন্যার শ্বাস আটকে গেল। সে ধীরে ধীরে সামনে দেখল সেই মুখটা, যা সে বছরের পর বছর আগে কখনো খুব কাছ থেকে দেখেছিল। এবং প্রথমবার তার চোখে কঠোরতা ছিল না, ঘাবড়ানো ছিল। ভিড় কিছু বুঝল না, কিন্তু গল্প এখন সেই মোড়ে এসে পৌঁছেছে যেখানে কোনো জিনিস আর আগের মতো থাকবে না। কয়েক মুহূর্ত পর অনন্যা তার হাত নামিয়ে নিল। পিছন থেকে একটা কনস্টেবল ধীরে জিজ্ঞাসা করল, ম্যাডাম, কি হল? অনন্যা কোনো উত্তর দিল না। তার মন দ্রুত পিছনে দৌড়াচ্ছিল, সেই গলিতে, সেই ছোট বাড়িতে,
যেখানে কখনো সে এবং রাঘব একসাথে চা খেত। এটা এখানে কেন? অনন্যা নিজেকে জিজ্ঞাসা করল, কিন্তু প্রশ্ন বাইরে বেরিয়ে এলো। রাঘব খুব ধীরে বলল, কাজ করি, এইটুকু। কোনো সাফাই নেই, কোনো অভিযোগ নেই। অনন্যা চারদিকে দেখল, লোকেরা এখনও তামাশা দেখছে। সে নিজেকে সামলে নিল, ইউনিফর্ম আবার তার কাঁধে ফিরে এলো। সবাই সরো, সে কঠোর গলায় বলল। ভিড় ধীরে ধীরে ছড়িয়ে যেতে লাগল, কিন্তু কৌতূহলী চোখগুলো এখনও আটকে ছিল। অটো সাইডে লাগাও, সে রাঘবকে বলল। রাঘব কিছু না বলে অটো সাইডে লাগাল। অনন্যা গভীর শ্বাস নিল এবং বলল, তোমাকে এই অবস্থায় এখানে অটো চালানো উচিত হয়নি। এই কথা সে অফিসারের মতো বলল, কিন্তু গলায় তার পুরনো সম্পর্কের দুঃখও লুকানো ছিল। রাঘব কোনো অভিযোগ না করে উত্তর দিল, যেখানে কাজ মেলে দরিদ্র লোক সেখানেই দাঁড়িয়ে যায়। তার গলায় না টানা ছিল, না দুঃখের প্রদর্শন, শুধু সত্য। অনন্যা তার দিকে দেখল। সেই লোক, যার সাথে কখনো সে স্বপ্ন দেখত, আজ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার কোনো অভিযোগ ছিল না। কত বছর হয়ে গেল? অনন্যা হঠাৎ জিজ্ঞাসা করল। রাঘব হিসাব করল, 6, হয়তো 7। অনন্যার আঙ্গুলগুলো হালকা কাঁপল। 7 বছর! এত বছরে সে কতবার ভেবেছে যে রাঘব কোথায় হবে, কিন্তু প্রত্যেকবার সে নিজেকে বোঝাল সে ঠিক থাকবে। আজ প্রথমবার সেই ঠিকের সত্য সামনে ছিল। তুমি জানালে না কেন? অনন্যা জিজ্ঞাসা করল। কি জানাতাম? রাঘব না দেখে বলল, তোমার চাকরি, তোমার সম্মান, সবকিছু নতুন শুরু হয়েছে, এবং তুমি। অনন্যার গলা ভারী হয়ে গেল। আমি পুরনোই রয়ে গেলাম, রাঘব বলল। এই বাক্যটা তীরের মতো লাগল। অনন্যা চোখ বন্ধ করে নিল। তাকে মনে পড়ল সেই দিন যখন তালাকের কাগজে রাঘব বিনা বিতর্কে সই করে দিয়েছিল। সে জিজ্ঞাসা করেছিল, তুমি কিছু বলবে না? এবং রাঘব বলেছিল, যদি তুমি খুশি থাকতে পারো তাহলে আমার শব্দগুলো বেকার। আজ সেই লোকটা তার সামনে দাঁড়িয়েছিল। তোমার আমার প্রতি ঘৃণা নেই? অনন্যা ধীরে জিজ্ঞাসা করল। রাঘব প্রথমবার তার দিকে দেখল। সোজা ঘৃণায় শক্তি লাগে, সে বলল। আমার কাছে সেই শক্তি কখনো ছিল না। অনন্যার গলা ভরে এলো। পিছনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল এসব শুনছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না। ম্যাডাম, চালান? সে দ্বিধায় জিজ্ঞাসা করল। অনন্যা পিছন ফিরে দেখল। এক মুহূর্তের জন্য তার ভিতরে অফিসার এবং স্ত্রী মুখোমুখি দাঁড়িয়েছিল। না, সে কঠোরভাবে বলল, কোনো চালান নেই। কনস্টেবল চমকে উঠল। কিন্তু নিয়ম? আমি বললাম না? অনন্যার গলায় আদেশ ছিল। কনস্টেবল চুপ হয়ে গেল। অনন্যা রাঘবের দিকে দেখল। তুমি যেতে পারো। রাঘব মাথা নাড়ল, অটো স্টার্ট করল, কিন্তু যাওয়ার আগে সে থামল। একটা কথা বলতে ছিল, সে বলল। অনন্যা তার দিকে দেখল। যা আজ ঘটল, রাঘব বলল, সেটা আমার কারণে হওয়া উচিত হয়নি। তুমি তোমার কাজ ঠিক করছিলে। অনন্যার চোখ থেকে একটা অশ্রু বেরিয়ে পড়ল। সে অফিসার ছিল, কিন্তু মানুষও ছিল, এবং রাঘব কথা শেষ করল। হাত তোলার দরকার ছিল না। শুধু এটুকু বলে সে অটো নিয়ে চলে গেল। অনন্যা সেখানেই দাঁড়িয়ে রইল। রাস্তা আবার চলতে শুরু করল। শব্দ ফিরে এলো, কিন্তু তার ভিতরে সবকিছু শান্ত ছিল। এমন একটা নীরবতা যা ঝড়ের আগে আসে। কনস্টেবল ধীরে জিজ্ঞাসা করল, ম্যাডাম, সে কে ছিল? অনন্যা উত্তর দিল না। সে দূরে যাওয়া অটোটাকে দেখল এবং প্রথমবার তাকে অনুভব হল, আজ গল্প এখানে শেষ হয়নি, আজ শুধু দরজা খুলেছে। কিছুক্ষণ পর কনস্টেবল দুবার গলা দিল। তখন সে যেন বর্তমানে ফিরে এলো এবং গভীর শ্বাস নিয়ে বলল, গাড়ি সামনে বাড়াও। সে ছোট আদেশ দিল এবং নিজে জিপে বসে গেল। রাস্তা পিছনে ছুটে যাচ্ছিল, কিন্তু মন সামনে বাড়তে পারছিল না। প্রত্যেক সিগন্যাল, প্রত্যেক হর্ন, প্রত্যেক মুখ সব ধোঁয়াশা লাগছিল। তাকে শুধু একটা মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল, রাঘবের। সেই লোক যে কখনো সকাল সকাল তার জন্য চা বানাত, আজ রোদে দাঁড়িয়ে তার অপমান গিলে নিয়েছে। থানায় পৌঁছতে পৌঁছতে অনন্যার ভিতরে ভার বাড়তে লাগল। সে তার চেয়ারে বসেই ফাইলগুলো তুলল না, কম্পিউটার খুলল না, শুধু হাত জোর করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। ম্যাডাম, সব ঠিক আছে? স্টেশন হাউস অফিসার জিজ্ঞাসা করল। অনন্যা মাথা তুলল। হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু গলায় সেই ভরসা ছিল না যা রোজ থাকত। পুরো দিন সে কাজ করতে থাকল, কিন্তু প্রত্যেক আদেশের মাঝে রাঘবের গলা ঢুকে যেত। হাত তোলার দরকার ছিল না। সন্ধ্যায় যখন ইউনিফর্ম খুলল, তাহলে মনে হলো যেন তার সাথে কোনো ঢালাও খুলে গেছে। বাড়ি পৌঁছে বাড়ি সেই রকম ছিল, পরিষ্কার, সাজানো, কিন্তু খালি। সে ব্যাগ রাখল এবং লাইট না জ্বালিয়ে সোফায় বসে গেল।
অন্ধকারে স্মৃতিগুলো বেশি স্পষ্ট দেখা যায়। তাকে মনে পড়ল সেই দিন যখন সে রাঘবকে বলেছিল, যদি আমি অফিসার হয়ে যাই তাহলে কি তুমি আমার সাথে চলতে পারবে? এবং রাঘব হেসে বলেছিল, তুমি উড়ো, আমি নিচ থেকে দেখে নেব। সেই সময় সেই কথা মজা লাগছিল। আজ সেটা ভবিষ্যৎ প্রমাণিত হল। অনন্যা মোবাইল তুলল, কন্ট্যাক্টস খুলল। রাঘবের নম্বর এখনও সেভ ছিল। নামের সামনে কোনো ইমোজি নেই, কোনো ট্যাগ নেই, শুধু রাঘব। আঙুল নম্বরে গেল, তারপর থেমে গেল। আমি কি বলবো? ক্ষমা বা দেরিতে জাগা মানবতা মোবাইল ফিরিয়ে রাখল। সেই রাতে রাঘবের দিনও সহজ ছিল না। অটো স্ট্যান্ডে লোকেরা কথা বলছিল, আজ তো পুলিশ তোকে ছেড়ে দিয়েছে, কেউ বলল। রাঘব হালকা হাসি দিল। হ্যাঁ, কাউকে কি বলবে যে ছেড়ে দেওয়ার দুঃখ ছুটে যাওয়ার থেকে বেশি ভারী হয়? সে গভীর রাতে তার ঝুঁপড়িতে পৌঁছল। ছোট জায়গা, একটা চারপাই, একটা বাল্ব। সে দিনভরের রোজগার পকেট থেকে বার করল, নোট গুনল। কম ছিল, কিন্তু এতটা ছিল যে আজকের খাবার হয়। সে চুপচাপ বসে রইল। অনন্যার চোখগুলো বারবার সামনে আসছিল। সে হাত তুলেছিল, কিন্তু তার থেকে বেশি তাকে সেই মুহূর্ত চোঁয়াল যখন সে তাকে চিনল না। আমি এতটা বদলে গেলাম? এই প্রশ্ন তাকে ভিতর পর্যন্ত কেটে দিল। পরের দিন অনন্যা একটা অদ্ভুত কাজ করল। সে ইউনিফর্মে ছিল না, সাধারণ কাপড়ে থানা থেকে বেরিয়ে এলো। কাউকে না বলে সেই এলাকার দিকে চলে গেল যেখানে অটো চালকেরা থাকে। তাকে নিজেও জানা ছিল না সে কি খুঁজছে, হয়তো শুধু সত্য। একটা চায়ের দোকানে সে অটো স্ট্যান্ডের কথা জিজ্ঞাসা করল। রাঘব, দোকানদার বলল, হ্যাঁ, এখানে কাছেই থাকে, সোজা লোক, কারো সাথে ঝগড়া করে না। অনন্যার বুক ভারী হয়ে গেল। সোজা লোক? সে সামনে বাড়ল। ঝুপড়িগুলোর লাইনে একটা ঝুপড়ির বাইরে অটো দাঁড়িয়েছিল। সেই অটো অনন্যা থামল। হৃদয় দ্রুত ধরকাচ্ছিল। তখন সে দেখল রাঘব ভিতরে কোনো বাচ্চাকে পড়াচ্ছে। এটা এভাবে লেখে, সে বোঝাচ্ছিল। বাচ্চা মনোযোগ দিয়ে শুনছিল। অনন্যা হতবাক হয়ে গেল। এটা সেই ছবি ছিল না যা সে তার মনে তৈরি করেছিল। দরিদ্র, ভাঙা, হার মেনে নেওয়া লোক। এই লোকটা এখনও দিচ্ছে। সে পিছিয়ে যেতে লাগল, কিন্তু তখন রাঘব তাকে দেখে ফেলল। দুজনের চোখ মিলল। এবার কোনো ইউনিফর্ম ছিল না, কোনো অটো ছিল না, শুধু দুটা লোক ছিল যারা একে অপরকে খুব জানে। তুমি এখানে? রাঘব জিজ্ঞাসা করল। অনন্যা মাথা নিচু করল। আমাকে কথা বলতে ছিল। রাঘব কিছুক্ষণ চুপ রইল। ভিতরে এসো, সে বলল। ঝুপড়ি ছোট ছিল, কিন্তু জায়গা ছিল, জায়গা সত্যের জন্য। অনন্যা বসল। সে চারদিকে দেখল। এখানেই থাকো? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, রাঘব বলল। এটাই জীবন। অনন্যার চোখ ভরে এলো। আমাকে ক্ষমা করো, সে প্রথমবার বলল। রাঘব তার দিকে দেখল। কোন কথার জন্য? সে জিজ্ঞাসা করল। সব কিছুর জন্য, অনন্যা বলল। আজকের জন্যেও এবং সেই বছরগুলোর জন্যেও। রাঘব মাথা নাড়ল। ক্ষমা দিয়ে সব ঠিক হয় না, সে বলল, কিন্তু সত্য দিয়ে কিছু জিনিস হালকা হয়ে যায়। অনন্যা গভীর শ্বাস নিল। সে জানত এখন গল্প শুধু দুজনের নয়, এখন প্রশ্ন ন্যায়ের, এবং সেই ন্যায় এখনও আসতে বাকি ছিল। কিছুক্ষণ পর অনন্যা ঝুপি থেকে বাইরে বেরিয়ে এলো। তাহলে সন্ধ্যা ঢলে গিয়েছিল। রাস্তায় হলুদ লাইটগুলো জ্বলে উঠতে লাগল, এবং মানুষের জীবন তার তার পথে ফিরে যাচ্ছিল। কিন্তু অনন্যার জীবন এখন সেই পথে ছিল না যেখান থেকে সে এসেছিল। রাঘবের বলা শেষ কথাটা তার কানে গুঞ্জন করছিল। সত্য দিয়ে কিছু জিনিস হালকা হয়ে যায়। সে জানত এই মিলন শুধু অনুভূতির ছিল না, এটা একটা ইশারা ছিল। পরের দিন থানায় অনন্যা আগের থেকে বেশি কঠোর ছিল, কিন্তু এই কঠোরতা এখন বিনা কারণে ছিল না। সে ট্রাফিক সম্পর্কিত মামলার ফাইলগুলো মঙ্গাল, এক এক অভিযোগ, এক এক রিপোর্ট। তাকে জানা যাচ্ছিল যে এলাকায় রাঘবের মতো লোকেরা কাজ করে সেখানে নিয়ম শুধু দরিদ্রদের উপর প্রয়োগ হয়। বড় যানবাহন নিয়ম ভাঙে, কিন্তু জরিমানা সবসময় ছোট লোকেদের হয়। অনন্যা প্রশ্ন তুলল, এই ট্রাকগুলো রোজ এখানে দাঁড়িয়ে থাকে, এদের উপর চালান কেন নয়? কোনো উত্তর ছিল না, শুধু টালবাহানা কথা। সন্ধ্যা পর্যন্ত পুরো থানা জেনে গেল যে ইন্সপেক্টর অনন্যা আজ কিছু বেশি গভীরতায় যাচ্ছে। সেই সন্ধ্যায় রাঘবের দিন আবার সেই ছিল, যাত্রী, রোদ, ক্লান্তি। কিন্তু আজ লোকেদের ব্যবহার বদলে গিয়েছিল। গতকাল পুলিশ তোকে ছেড়ে দিল কেন?
একটা অটোচালক জিজ্ঞাসা করল। রাঘব কাঁধ নাড়াল। জানি না। সে চায় না যে কোনো গল্প তৈরি হয়, কারণ গল্পগুলো প্রায়ই সত্য থেকে বেশি ভারী হয়ে যায়। পরের কয়েকদিনে শহরে অদ্ভুত পরিবর্তন দেখা যেতে লাগল। যেখানে আগে দরিদ্র অটোচালকদের থামানো হতো, সেখানে এখন বড় যানবাহনের উপরও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। লোকেরা কথা বলতে লাগল। মনে হয় উপর থেকে চাপ আছে। না, কোনো নতুন অফিসার এসেছে। কেউ জানত না যে এই পরিবর্তন কোনো আদেশ থেকে নয়, কোনো অনুভূতি থেকে এসেছে। একদিন থানায় অভিযোগ এলো, একটা ব্যবসায়ী একটা অটোচালকের উপর মিথ্যা অভিযোগ লাগিয়েছিল। নাম ছিল রাঘব। অনন্যা ফাইল খুলল। অভিযোগ দুর্বল ছিল, সাক্ষী মিথ্যা ছিল। আগে হয়তো এই মামলা সোজা জরিমানায় বদলে যেত, কিন্তু আজ নয়। অনন্যা ব্যবসায়ীকে ডাকল, প্রশ্ন করল, কড়া প্রশ্ন, এত কড়া যে ব্যবসায়ীর মিথ্যা নিজেই পড়ে যেতে লাগল। আপনি মিথ্যা বলছেন। অনন্যা সোজা বলল। ব্যবসায়ী ঘাবড়ে গেল। ম্যাডাম, আপনি যেতে পারেন, অনন্যা বলল, এবং পরের বার কোনো দরিদ্রকে চাপ দেওয়ার আগে সত্য মনে রাখবেন। সেই দিন প্রথমবার কেউ রাঘবের নাম সম্মানের সাথে নিল। রাঘবকে থানায় ডাকা হলো। সে ঘাবড়ানো ছিল। সে জানে থানায় ডাকা হওয়া ভালো খবর হয় না। অনন্যা সামনে বসেছিল, এবার ইউনিফর্মে, কিন্তু চোখে আগের মতো কঠোরতা ছিল না। বসো, সে বলল। রাঘব বসে গেল। তোমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ছিল। অনন্যা বলল, আমি খারিজ করে দিয়েছি। রাঘব মাথা নিচু করে নিল। ধন্যবাদ। অনন্যা তাকে দেখল। এটা ধন্যবাদ নয়, সে বলল, এটা শুধু সঠিক কাজ। রাঘব কিছু বলল না। সে জানত যে ন্যায় যখন মিলতে শুরু হয় তাহলে তাকে শব্দের দরকার হয় না। থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় কনস্টেবল তাকে সম্মানের সাথে দেখল। এটা ছোট কথা ছিল, কিন্তু রাঘবের জন্য খুব বড়। ওদিকে অনন্যার ওপর প্রশ্ন উঠতে লাগল। আপনি খুব নরম হয়ে যাচ্ছেন, একটা সিনিয়র বলল। অনন্যা উত্তর দিল, না স্যার, আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। সেই রাতে অনন্যা বাড়ি ফিরল। সে প্রথমবার তার আয়নায় নিজেকে দেখল। ইউনিফর্ম খুলে তাকে অনুভব হল সে ইন্সপেক্টর হওয়ার আগে একটা মানুষ ছিল, এবং মানুষ হয়ে থাকা কোনো পদ থেকে বড় হয়। পরের সপ্তাহে শহরে একটা ঘটনা ঘটল। একটা বড় অফিসারের গাড়ি একটা অটোকে ধাক্কা মারল। অটো উল্টে গেল। অটো চালানোর লোকটা রাঘব ছিল না, কিন্তু তার মতোই একটা দরিদ্র লোক ছিল। আগে এমন মামলায় গল্প সেখানেই শেষ হয়ে যেত, কিন্তু এবার নয়। অনন্যা জায়গায় পৌঁছাল। ভিড় ছিল, চাপ ছিল, ফোন আসতে লাগল। ম্যাডাম, মামলা সুলঝিয়ে দিন। অনন্যা ফোন কেটে দিল। সে গাড়ির মালিককে হেফাজতে নিল। শহর কেঁপে উঠল। লোকেরা প্রথমবার দেখল ইউনিফর্ম সঠিক পক্ষে দাঁড়িয়ে হাত তুলেছে। খবরের কাগজে খবর ছাপা হলো। নাম নয়, কিন্তু কাজ দেখা গেল। সন্ধ্যায় রাঘব চায়ের দোকানে সেই খবর পড়ল। সে খবরের কাগজ বন্ধ করল। তার চোখে অশ্রু ছিল না, শুধু সন্তোষ ছিল। সে জানত এই লড়াই তার ছিল না, কিন্তু তার নীরবতা কারো অন্যের গলা হয়ে গিয়েছে। কর্ম এখন চলতে শুরু করেছে, ধীরে, শান্ত, কিন্তু সোজা। কিন্তু এখনও আর একটা শেষ মোড় আসতে বাকি ছিল। পরের সকালে রাঘব রোজকার মতো সকালে অটো নিয়ে বেরিয়ে পড়ল। সেই চায়ের দোকান, সেই স্ট্যান্ড, সেই যাত্রীগুলো। ওদিকে অনন্যার জন্য দিন সহজ ছিল না। থানায় কাজ চলতে থাকলো, ফোন আসতে থাকলো, ফাইলগুলো খুলতে থাকলো, কিন্তু তার ভিতরে একটা সিদ্ধান্ত বারবার দস্তক দিচ্ছিল। সে জানত যা অসম্পূর্ণ রয়ে গেছে তাকে আজ না হলে কখনো সম্পূর্ণ করতে হবে। সন্ধ্যা ঢলার আগে সে নিজে গাড়ি বার করল, বিনা সাইরেন, বিনা ইউনিফর্মের দাপট দেখিয়ে। সে সেই রাস্তায় পৌঁছালো যেখানে কয়েকদিন আগে সবকিছু ভেঙে গিয়েছিল। রাঘবের অটো রাস্তার কিনারায় দাঁড়িয়েছিল। সে যাত্রী ছাড়ছিল। অনন্যা গাড়ি থামালো। এবার সে অপেক্ষা করছিল না যে কেউ তাকে দেখুক। সে নিজে সামনে বাড়ল। রাঘব, সে নাম নিল। রাঘব পিছন ফিরে দেখল। কোনো ভয় নেই, কোনো চমকানো নেই, যেন সে জানত যে এই মিলন আসবে। হ্যাঁ, সে বলল। অনন্যা কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর বলল, আমি আজ অফিসার হয়ে আসিনি। রাঘব মাথা নাড়ল। আমি জানি। অনন্যা গভীর শ্বাস নিল। আমি আজ একটা মানুষ হয়ে এসেছি, এবং একটা স্ত্রী হয়ে। এই শব্দগুলো হাওয়ায় কয়েক মুহূর্ত থেকে রইল। রাঘব কিছু বলল না। সে রাস্তার দিকে দেখল, তারপর তার অটোর দিকে। আমি অনেক ভেবেছি, অনন্যা আরও বলল। আমরা দুজনে অনেক কিছু হারিয়েছি। হয়তো যদি এখনো দেরি না হয়। তার গলা হালকা কাঁপল। যদি আমরা আবার। রাঘব ধীরে হাত তুলল, থামানোর জন্য নয়, শুধু মাঝে রাখার জন্য। অনন্যা, সে প্রথমবার তার নাম পুরো স্বস্তির সাথে নিল। তুমি ভুল নও। অনন্যা স্বস্তির শ্বাস নিল, কিন্তু পরের বাক্যটা তার জন্য সহজ ছিল না। এবং আমিও রাগ করিনি, রাঘব বলল। সে থামল, তারপর খুব সরলভাবে বলল, কিন্তু এখন ফিরে যাবার প্রশ্ন ঠিক নয়। অনন্যা তার দিকে দেখল।
চোখে প্রশ্ন ছিল, কিন্তু অভিযোগ নয়। কেন? সে শুধু এটুকু জিজ্ঞাসা করল। রাঘব মাটির দিকে দেখল। কারণ কিছু সম্পর্ক ভাঙে না, সে বলল, তারা শুধু তাদের সময় শেষ হয়ে যায়। অনন্যার চোখ ভরে এলো। আমি আজ তোমাকে গ্রহণ করতে চাই, সে সত্য বলল, বিনা শর্ত, বিনা চাপ। রাঘব হালকা হাসি দিল। এটাই কারণ যে আমি মানা করতে পারছি, সে বলল। অনন্যা বুঝল না। যদি আমি আজ তোমার সাথে চলি, রাঘব বলল, তাহলে লোকেরা বলবে ইন্সপেক্টর দরিদ্রকে তুলে নিয়েছে। এবং যদি আমি মানা করি, সে থামল, তাহলে লোকেরা বুঝবে দরিদ্র নিজেকে বিক্রি করেনি। অনন্যার শ্বাস থেমে গেল। এটা অহংকার ছিল না, এটা অভিযোগ ছিল না, এটা সম্মান ছিল। আমি চাই না যে তোমার ভালোতা আমার বাধ্যতা মনে হয়, রাঘব বলল, এবং না আমার নীরবতা তোমার ভুল। অনন্যা চোখ বন্ধ করে নিল। তার ভিতরে কিছু ভারী ছিল না, বরং কিছু হালকা হয়ে গেল। তুমি খুশি? সে ধীরে জিজ্ঞাসা করল। রাঘব বিনা চিন্তায় উত্তর দিল, হ্যাঁ, এবং এই উত্তর সবচেয়ে কঠিন হয়। অনন্যা মাথা নাড়ল। সে কোনো জেদ করল না, কোনো প্রতিশ্রুতি চাইল না, শুধু বলল, যদি কখনো দরকার পড়ে। রাঘব কথা শেষ করে দিল, তাহলে আমি নিজে চলে আসব। দুজনে হেসে উঠল। কোনো অশ্রু নেই, কোনো নাটক নেই, শুধু দুটা লোক যারা সঠিক জায়গায় দাঁড়িয়েছিল। অনন্যা ফেরে মুড়ল। যাওয়ার সময় সে শেষবার বলল, আমার ভালো লাগল যে তুমি সেই আছো যা ছিলে। রাঘব উত্তর দিল না। সে অটোয় বসে গেল। অটো সামনে বাড়ল। এবার কোনো হাত তুলল না, না অপমানের জন্য, না থামানোর জন্য। রাস্তা সেই ছিল, কিন্তু গল্প সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কারণ ন্যায় সবসময় মিলনে হয় না, কখনো কখনো সেটা সঠিক দূরত্ব বজায় রাখায় হয়। এবং সেই দিন দরিদ্র অটোচালক কারো দয়া থেকে নয়, তার নিজের মহত্ব থেকে জিতে গেল। বন্ধুরা, এই গল্প আমাদের এটাই শেখায় যে অনেক সময় জীবন আমাদের উপরে না, নিচে নামিয়ে শেখায় যে আসল মর্যাদা কী হয়। রাঘব না প্রতিশোধ নিল, না কারো সামনে গড়গড়িয়ে গেল। সে শুধু তার কাজ করল এবং তার সম্মান নিজে সামলে রাখল। এবং অনন্যাকেও এটাই বোঝা গেল যে ইউনিফর্ম থেকে বড় মানুষ হওয়া বেশি দরকারি। কিন্তু যদি আপনি রাঘবের জায়গায় থাকতেন, তাহলে কি আপনিও সম্মান বাঁচানোর জন্য ফিরে সম্পর্ক জোড়ার থেকে মানা করতে পারতেন? এবং যদি আপনি অনন্যার জায়গায় থাকতেন, তাহলে কি আপনার পদ, আপনার অহংকার এবং আপনার ভুল তিনটেকে একসাথে স্বীকার করতে পারতেন? জরা সততার সাথে ভাবুন, এই গল্পে ঠিক কে ছিল, রাঘবের মানা বা অনন্যার ঝুঁকে যাওয়া? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন। এবং এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে গেল যদি, তাহলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল স্টোরি বাই এসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিলব পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকুন, সম্পর্কের মূল্য বুঝুন এবং আপনজনদের সব সময় কদর করুন।